আমি আমার স্ত্রীকে শুধু মায়ের সঙ্গে ঝগড়া করার জন্য স্টোর রুমে আটকে রেখেছিলাম, কিন্তু পরের দিন সকালে দরজা খুলে যা দেখলাম তাতে আমার পা কাঁপতে শুরু করলো। আমি কসম করে বলছি, এমন কিছু হতে পারে আমি কখনো ভাবিনি। আমি তাকে শোবার ঘর থেকে টেনে বের করে স্টোর রুমে ঠেলে ঢুকিয়ে দিয়েছিলাম, শুধু এই কারণে যে সে আমার মায়ের সঙ্গে ঝগড়া করার সাহস দেখিয়েছিল। কিন্তু পরের দিন সকালে দরজা খুলতে দেখি সে নেই। আর সেই মুহূর্তে আমার বুকটা কেঁপে উঠল। আমি কি তবে এমন একটা সীমা পার করে ফেলেছি যেখান থেকে আর ফেরার কোনো পথ নেই? আমি নিশ্চিত ছিলাম সে কখনো আমাকে ছেড়ে কোথাও যাবে না। তার বাপের বাড়ি দিনাজপুর, ঢাকা থেকে প্রায় 400 কিলোমিটার দূরে। এই ঢাকায় আমি ছাড়া তার চেনার মতো আপন বলতে কেউ নেই। এমনকি সংসারের কোনো টাকা পয়সার ওপরও তার নিজের কোনো নিয়ন্ত্রণ ছিল না। এই অন্ধবিশ্বাস নিয়েই আমি নিশ্চিন্তে মায়ের পাশের ঘরে গিয়ে ঘুমিয়েছিলাম। আমার মা, রাবেয়া বেগম, সবসময় নিজেকে এমন একজন নারী ভাবতেন যিনি পরিবারের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছেন। তার তীব্র বিশ্বাস ছিল পুত্রবধূকে সব বিষয়ে তার প্রতিটি কথা অন্ধের মতো মেনে চলতে হবে। আমিও মনে করতাম একমাত্র ছেলে হিসেবে বাবা মায়ের প্রতি দায়িত্ব পালন করা আমার প্রধান কর্তব্য। সেখানে স্ত্রীকে যদি একটু মানিয়ে নিতে বা সহ্য করতে হয়, তাতে সমস্যা কোথায়? আমার স্ত্রী মীরা ঢাকার বাইরের মেয়ে। ঢাকার একটা কলেজে পড়ার সময় আমাদের পরিচয় হয়েছিল। আমাদের সম্পর্কের কথা যখন বাড়িতে জানাই, মা শুরু থেকেই প্রচণ্ড বিরোধিতা করেছিলেন। মা বলেছিলেন ওই দুর্গায়ের মেয়ের পরিবার এত দূরে থাকে, কোনো আপদ বিপদ হলে যাওয়া আসা করতে তো 1000 টাকা শেষ। তাছাড়া ঢাকার কালচারের সাথে কি ওইসব অঞ্চলের মেয়ে মিলতে পারে? মীরা সেদিন কেঁদেছিল, তবু আমার হাত ধরে দৃঢ়ভাবে বলেছিল, তুমি চিন্তা করো না, আমি তোমার মায়ের পায়ে ধরে হলেও ওনাকে বোঝাবো। আমি পরিবারের একজন হয়েই থাকব। বছরে শুধু একবার নিজের বাবা মাকে দেখতে পেলেই আমার চলবে। শেষ পর্যন্ত অনেক অনুনয় বিনয়ের পরে মা অনিচ্ছা সত্ত্বেও বিয়েতে রাজি হয়েছিলেন। কিন্তু বিয়ের পর যখনই আমি মীরা আর আমাদের ছোট ছেলেকে নিয়ে দিনাজপুরে ওর বাবা মায়ের কাছে বেড়াতে যেতে চাইতাম, মা সবসময় কোনো না কোনো জটিল অজুহাত দাঁড় করিয়ে আমাদের যাওয়া আটকে দিতেন। আমাদের প্রথম সন্তান জন্ম নেওয়ার পর মীরা ধীরে ধীরে বদলে যেতে শুরু করলো। বাচ্চাকে কিভাবে বড় করা হবে তা নিয়ে প্রায় ঘরে অশান্তি হতো। আমি ভাবতাম মা তো অভিজ্ঞ, তিনি তার নাতির ভালোর কথাই ভাবছেন, তাই তার কথা শুনলে ক্ষতি কি? কিন্তু মীরা এবার আর সহজে মাথা নত করতে চাইল না। কখনো বাচ্চাকে বাড়তি খাবার হিসেবে খিচুড়ি দেওয়া হবে নাকি ফর্মুলা দুধ, এসব সাধারণ বিষয় নিয়েও শাশুড়ি বইয়ের মধ্যে জেদাজেদি লেগে যেত। মা রেগে গিয়ে রান্নাঘরে স্টিলের ডিশ বা বাটি মেঝেতে ছুঁড়ে ফেলতেন। তারপর বুকে হাত দিয়ে সোফায় বসে পড়তেন। অভিযোগ করতেন যে মীরার অবাধ্যতার কারণে রাগে তার প্রেশার বেড়ে শরীর খারাপ হয়ে গেছে। সম্প্রতি আমরা যখন গ্রামের বাড়িতে একটা পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিলাম, পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নিল। জার্নির ধকল সইতে না পেরে বাচ্চার প্রচণ্ড জ্বর এলো। এমনকি রাতের দিকে জ্বরের ঘোরে বাচ্চার খিঁচুনিও শুরু হলো। মা ডাক্তার ডাকার আগেই মীরার উপর চিৎকার করে উঠলেন, শহরে পড়ালেখা করেছিস অথচ একটা বাচ্চার যত্ন নিতে জানিস না? কেমন মা তুই? আমার নাতিটাকে তো মেরেই ফেলবি। আমিও তখন মায়ের কথায় বিশ্বাস করলাম। আমার সব রাগ আর উৎকণ্ঠা গিয়ে পড়ল মীরার ওপর। মীরা তখন ভয়ে আর ক্লান্তিতে কাঁপছিল, কিন্তু নিজের কান্না লুকানোর চেষ্টাও শেয়ার করছিল না। সে রাতে মীরা এক মুহূর্তের জন্য চোখ বোঝেনি। সারা রাত জেগে বাচ্চার মাথায় জলপটি দিয়েছে, সেবা করেছে। আর আমি যাত্রার ক্লান্তি আর মানসিক শান্তিতে মায়ের ঘরের পাশের বিছানায় গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম। পরের সকালে ঢাকা থেকে হঠাৎ আমাদের কিছু দূরসম্পর্কের আত্মীয় এসে হাজির হলেন। মা মীরার হাতে একটা 500 টাকার নোট গুঁজে দিয়ে ড্রয়িং রুম থেকেই হুকুম করলেন, যাও বাজার থেকে মেহমানদের জন্য ভালো মাছ আর দুপুরে রান্নার সবজি কিনে নিয়ে আসো। আমি দরজার আড়াল থেকে দেখছিলাম মীরা ক্লান্তিতে ঠিকমতো দাঁড়াতেও পারছে না, তার চোখ দুটো লাল হয়ে আছে। আমি আমতা আমতা করে কিছু বলতে যাচ্ছিলাম, তখনই মা তপ্ত গলায় আত্মীয়দের সামনেই বলে উঠলেন, আমি এই বয়সে বাজারে গেলে লোকে তোমার নামে হাসবে বাবা। আমিও তো সারা রাত ঘুমাতে পারিনি। আর ওই তো ঘরের বউ, মেহমানদারি আর রান্না করা ওর দায়িত্ব। শরীর আর মনের দিক থেকে সম্পূর্ণ বিধ্বস্ত মীরা এবার আর চুপ থাকল না। সে সোজা হয়ে দাঁড়িয়ে ম্লান কিন্তু স্পষ্ট গলায় বলল, আমি সারা রাত জেগে আপনার নাতিন জীবন বাঁচিয়েছি। এই অতিথিরা আপনার, আমার কেউ না। আমি আপনার ছেলের বউ হতে পারি মা, কিন্তু এবারের কেনা চাকরানি নই। মায়ের চোখ দুটো রাগে ও অপমানে জ্বলে উঠল। ড্রয়িং রুমে বসা আত্মীয়দের সামনে নিজেকে চরম অপমানিত মনে হলো আমার।
পড়শি আঘাত লাগায় রাগে অন্ধ হয়ে আমি মীরার হাত শক্ত করে চেপে ধরলাম। তাকে টেনে হিঁচড়ে নিয়ে গেলাম বাড়ির পেছনের অন্ধকার স্টোর রুমটার দিকে। সেখানে কোনো খাট ছিল না, কোনো মাদুর বা কম্বলও ছিল না, ছিল শুধু ধুলোবালি আর কিছু ভাঙা আসবাব। আমি তাকে ভেতরে ধাক্কা দিয়ে ফেলে কর্কশ গলায় বললাম, তোমাকে সোজা করার জন্য আমাকে কঠোর হতেই হবে, যাতে তুমি আমার মাকে সম্মান করতে শেখো। আজ সারা রাত এখানেই থাকো। বাইরে থেকে ভারী তালাটা আটকে দেওয়ার সময়ও আমি মীরার কোনো কান্নার আওয়াজ পাইনি। পরের সকালে যখন মস্ত বড় একটা অপরাধ বোধ নিয়ে আমি স্টোররুমের তালাটা খুললাম, ভেতরটা একদম শূন্য। মীরা সেখানে নেই। জানালার গ্রিলটা ভাঙা, আর মেঝেতে পড়ে আছে শুধু ওর হাতের দুটো রুলি আর এক টুকরো ছেঁড়া শাড়ি। আমার পুরো শরীর আতঙ্কে জমে গেল। মীরা কোথায় গেল? স্টোররুমের ভাঙা জানালার সামনে দাঁড়িয়ে আমার পুরো শরীর কাঁপছিল। মেঝেতে পড়ে থাকা মীরার হাতের সোনালি রঙের রুড়িগুলো আমি কাপা হাতে তুলে নিলাম। ধুলোর ওপর স্পষ্ট টানা হেঁচড়ার দাগ দেখা যাচ্ছে। জানালার একটা লোহার গ্রিল বাঁকানো। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। মা পেছন থেকে এসে বিরক্ত গলায় বললেন, নাটক করছে, একটু শিক্ষা দিয়েছিস তাই পালিয়ে গেছে, দুপুরের মধ্যে ঠিক ফিরে আসবে। আমি শুকনো গলায় বললাম, কিন্তু ও গেল কোথায়? মা ঠোঁট বাঁকিয়ে বললেন, যেখানে খুশি যাক, এমন অবাধ্য মেয়েকে ঘরে রাখলে ঘরে শান্তি থাকে না। আমি আর কথা বলতে পারলাম না। হঠাৎ আমার মনে পড়ল, গতরাতে মীরা একবারও দরজায় ধাক্কা দেয়নি, কাঁদেনি পর্যন্ত, যেন সে আগেই ঠিক করে রেখেছিল এই ঘর থেকে সে আর আগের মতো বের হবে না। আমার বুকের ভেতরটা ধীরে ধীরে অস্বস্তিতে ভরে উঠতে লাগলো। আমি তাড়াতাড়ি পুরো বাড়ি খুঁজতে শুরু করলাম। ছাদ, রান্নাঘর, উঠান, সব জায়গা, কোথাও নেই। ঠিক তখনই পাশের বাড়ির আনোয়ার চাচা আমাদের গেটের সামনে এসে দাঁড়ালেন। বাবা, কাল গভীর রাতে তোমাদের বাড়ির পেছনে একটা মেয়েকে দেখলাম। মনে হলো খুব অসুস্থ ছিল, ঠিকমতো হাঁটতেও পারছিল না। আমার বুক ধক করে উঠল। তারপর চাচা কিছুক্ষণ ইতস্ত করে বললেন, একটা সাদা মাইক্রোবাসে দাঁড়িয়েছিল রাস্তায়। আমি ভেবেছিলাম তোমাদের আত্মীয় কেউ হবে। আমার মাথার ভেতর যেন বাজ পড়ল। মাইক্রোবাস? চাচা মাথা নেড়ে চলে গেলেন। আমি দৌড়ে রাস্তায় বের হলাম। আশেপাশের দোকানে খোঁজ করলাম, কেউ কিছু বলতে পারল না। শুধু মোড়ের ফার্মেসি ছেলেটা বলল, রাত ৩টার দিকে একটা মেয়েকে রাস্তায় বসে কাঁদতে দেখেছিল। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে মীরার ফোনে কল দিলাম। ফোন বন্ধ। হঠাৎ আমার ছোট ছেলে ঘর থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো। তার গায়ে এখনো জ্বরে পড়ছে। সে কাঁদো কাঁদো গলায় বলল, আম্মু কোথায়? আমি উত্তর দিতে পারলাম না। মা বিরক্ত হয়ে বললেন, বাচ্চাটাকে আগে সামলাও, ওই মেয়ের জন্য এত পাগল হওয়ার কিছুই নেই। ঠিক তখনই আমার চোখ পড়ল ডাইনিং টেবিলের ওপর রাখা একটা কাগজে। কাপা হাতে সেটা খুলতে দেখি মীরার লেখা। আমি আর পারছি না। আমার শরীরের চেয়ে মনটা বেশি ভেঙে গেছে। যদি কখনো আমার কথা মনে পড়ে, তাহলে একবার ভেবে দেখো, আমি সত্যি এত খারাপ ছিলাম? আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। চিঠির নিচে আরও একটা লাইন ছিল, আমার ছেলেটাকে একটু ভালোবাসা দিও, ও যেন কখনো ভয় পেয়ে না বড় না হয়। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। মনে হলো কেউ যেন আমার বুকের ওপর পাথর চাপা দিয়েছে। ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। অচেনা নাম্বার। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে একজন পুরুষের কণ্ঠ ভেসে এলো। আপনি কি মীরা রহমানের স্বামী বলছেন? আমার গলা শুকিয়ে গেল। জি, আপনি কে? লোকটা কয়েক সেকেন্ড চুপ করে নিচু গলায় বলল, আপনার স্ত্রীকে আজ ভোরে ঢাকা মেডিকেলের সামনে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। ঢাকা মেডিকেলের ইমার্জেন্সির সামনে পৌঁছে আমার বুকের ভেতরটা কাঁপছিল। মনে হচ্ছিল প্রতিটা শ্বাস নিতে কষ্ট হচ্ছে। রিসিপশনের নাম বলতেই একজন নার্স আমাকে কটমট করে তাকালেন। আপনি স্বামী? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। নার্স ঠান্ডা গলায় বললেন, আপনার স্ত্রীকে যখন আনা হয় তখন ওনার শরীরে প্রচণ্ড জ্বর ছিল, হাত পায়ে আঘাতের দাগও আছে। উনি বারবার ভয় পাচ্ছিলেন। আমার গলা শুকিয়ে গেল। এখন কেমন আছে? জ্ঞান ফিরেছে, তবে খুব দুর্বল। আমি ধীরে ধীরে ওয়ার্ডের দিকে এগোলাম। দরজার ফাঁক দিয়ে মীরাকে দেখেই আমার বুকটা মোচড় দিয়ে উঠল। ফ্যাকাশে মুখ, শুকনো ঠোঁট, হাতে স্যালাইন। আমার ছেলেকে জন্ম দেওয়ার পর এত অসহায় তাকে আমি আর কখনো দেখিনি। আমি কাছে যেতে মীরা চোখ খুলল, কিন্তু আমাকে দেখে সে ভয়ে কেঁপে উঠল। একটু সরে গিয়ে ফিসফিস করে বলল, দয়া করে দরজা বন্ধ করো না।
আমার বুকের ভেতর কিছু একটা ভেঙে চুরমার হয়ে গেল। আমি তো শুধু ওকে শিক্ষা দিতে চেয়েছিলাম, তাহলে সে আমাকে দেখে এত ভয় পাচ্ছে কেন? আমি কাপা গলায় বললাম, মীরা, আমি। সে মুখ ফিরিয়ে নিল। ঠিক তখন একজন ডাক্তার এসে ফাইল দেখতে দেখতে বললেন, রোগী মারাত্মক মানসিক চাপের মধ্যে ছিল, আরও কয়েক ঘন্টা দেরি হলে বিপদ হতে পারত। আমার মাথা নিচু হয়ে গেল। ডাক্তার আবার বললেন, উনি মাঝরাতে একা রাস্তায় বের হয়েছিলেন, সম্ভবত জ্বর আর দুর্বলতায় পড়ে যান। আমি ফিসফিস করে বললাম, ও, কিছু কি বলেছে? ডাক্তার একবার মীরার দিকে তাকিয়ে ধীরে বললেন, বারবার শুধু একটা কথাই বলছিলেন, আমার ছেলেটাকে ওদের মতো বানাবেন না। আমার বুকের ভেতরটা হঠাৎ ছুরির মতো কেটে গেল। ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। মা ফোন করেছেন। আমি কল রিসিভ করতেই মা রেগে চিৎকার করে উঠলেন, তুই এখনো ওই মেয়ের কাছে আছিস? আত্মীয়রা কি ভাবছে জানিস? একটা বেয়াদব মেয়ের জন্য নিজের মাকে অপমান করছিস। আমি প্রথম বারের মতো চুপ করে রইলাম। মা আরও বললেন, ওকে নিয়ে এখনই বাড়ি ফিরবি, নইলে এই সংসারে আমি আর থাকবো না। আমি ধীরে ধীরে ফোনটা কেটে দিলাম। তারপর অনেকক্ষণ মীরার দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ আমার চোখ পড়ে গেল মীরার বালিশের পাশে একটা ছোট্ট কাগজ। আমি সেটা তুলে নিলাম। সেখানে কাপা হাতে লেখা, যদি আমি বাঁচতে না পারি, আমার ছেলেকে আমার বাবার কাছে দিনাজপুরে পৌঁছে দেবেন। অন্তত সেখানেও ভয় ছাড়া ঘুমাতে পারবে। আমার হাত কাঁপতে শুরু করলো। ঠিক তখনই ওয়ার্ডের বাইরে দুজন পুলিশ ঢুকলেন। একজন অফিসার আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি মীরা রহমানের স্বামী? আমার বুক ধক করে উঠল। অফিসার ঠান্ডা গলায় বললেন, আমরা ওনার সঙ্গে কিছু কথা বলতে চাই। উনি আপনার বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ করেছেন। পুলিশ অফিসারের কথাটা শুনে আমার মাথা যেন শূন্য হয়ে গেল। উনি আপনার বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ করেছেন। আমি কাপা গলায় বললাম, অভিযোগ? কিসের অভিযোগ? অফিসার আমার দিকে সরাসরি তাকালেন। অবৈধভাবে আটকে রাখা, শারীরিক নির্যাতন এবং ভয়ভীতি প্রদর্শন। আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। মীরা কি সত্যি অভিযোগ করেছে? না না, ও তো এমন না। আমি ওয়ার্ডের দিকে তাকালাম। মীরা চোখ বন্ধ করে শুয়ে আছে। তার মুখে কোনো প্রতিক্রিয়া নেই, যেন সে কিছুই শুনতে পাচ্ছে না। অফিসার আবার বললেন, আপনার স্ত্রী নিজেই আমাদের জানিয়েছে তাকে রাতে স্টোররুমে আটকে রাখা হয়েছিল। আমার হাত কাঁপতে শুরু করলো। আমি দ্রুত বললাম, না না, আমি ওকে শাসন করতে। আমার কথাটা মাঝপথেই থেমে গেল। শাসন? আমি নিজেই নিজের শব্দে আটকে গেলাম। ঠিক তখনই একজন নার্স এসে বললেন, রোগী এখন স্টেবল, কিন্তু মানসিকভাবে খুব ভেঙে পড়েছে। পুলিশ অফিসার বললেন, আমরা তদন্ত করব, আপাতত আপনাকে থানায় যেতে হবে। আমি যেন জমে গেলাম। থানা? মীরার পাশে দাঁড়িয়ে থাকা আমার ছেলেটা হঠাৎ আমার দিকে তাকালো। তার চোখে ভয়, কিন্তু চিন্তাও আছে। সে কাপা গলায় বলল, আব্বু, আম্মুকে তুমি কষ্ট দিয়েছ? আমি উত্তর দিতে পারলাম না। ঠিক তখনই পেছন থেকে মায়ের কণ্ঠ ভেসে এলো, তোমরা সবাই নাটক করছো? মা দ্রুত ভেতরে ঢুকে পুলিশদের সামনে দাঁড়িয়ে বললেন, আমার ছেলে কোনো অন্যায় করেনি, বউটা এমনি পালিয়ে গিয়েছিল, এখন ফিরে এসে উল্টা গল্প বানাচ্ছে। অফিসার শান্ত গলায় বললেন, আপনি সাক্ষী নন, তাই আপনি বাইরে থাকুন। মায়ের মুখ রাগে লাল হয়ে গেল। আমি মায়ের দিকে তাকালাম। প্রথমবার মনে হলো, এই মানুষটা কি সত্যি আমাকে সাহায্য করছে নাকি ধ্বংস করছে। ঠিক তখনই হাসপাতালের করিডোরে একটা ফোন বাজল। একজন নার্স ফোনটা তুলে বললেন, জি, এটা মীরা রহমানের ফোন। সবাই একসাথে তাকালো। ফোনের ওপাশ থেকে একজন পুরুষ কণ্ঠ বলল, আমি দিনাজপুর থেকে বলছি, মীরার বাবা। আমার বুক ধক করে উঠল। নার্স স্পিকারে দিলেন। বাবা কাপা গলায় বললেন, আমার মেয়ে যদি সত্যি এখানে থাকে, আমি এখনই ঢাকায় আসছি। আমার মেয়েকে আমি জীবিত চাই। কলটা কেটে গেল। পরদিন সকাল। থানার ছোট ঘরটায় আমি বসে আছি। সামনের টেবিলে আমার নাম লেখা কাগজ। আমার হাত এখনো কাঁপছে। একজন অফিসার ধীরে ধীরে বললেন, আমরা কিছু সাক্ষ্য পেয়েছি, আপনার প্রতিবেশী, হাসপাতাল আর একজন গাড়ি চালক। আমি মাথা তুললাম। কি সাক্ষ্য? অফিসার একটা কাগজ দেখালেন। গতরাতে যে মাইক্রোবাসের কথা বলা হয়েছিল, সেটা একটা অ্যাম্বুলেন্স ছিল না, প্রাইভেট গাড়ি। আর সেটাতে একজন নারীকে অসুস্থ অবস্থায় নেওয়া হয়েছে বলে দেখা গেছে। আমার মাথা ঘুরে গেল। কে নিয়েছে? অফিসার বললেন, এখনও নিশ্চিত না, তবে আপনার স্ত্রী নিজে জানিয়েছে
সে ভয় পেয়ে বাড়ি থেকে বের হয়েছিল। আমি ধীরে ধীরে বললাম, আমি তাকে মারিনি, আমি শুধু দরজা বন্ধ করেছিলাম। আমার কথাটা ঘরের বাতাসে ঝুলে পড়ল। অফিসার আমার দিকে তাকিয়ে বললেন, একজন মানুষকে তালাবদ্ধ রাখা আইনত গুরুতর অপরাধ। ঠিক তখনই দরজার বাইরে হট্টগোল শুরু হলো। একজন লোক ঢুকে পড়লেন, মধ্যবয়সী, ধুলোমাখা শার্ট, চোখে রাগ আর উদ্বেগ। তিনি চিৎকার করে বললেন, মীরা কোথায়? আমার মেয়ে কোথায়? দিনাজপুর থেকে আসা তার বাবা। তিনি আমাকে দেখে এগিয়ে এলেন। তুই আমার মেয়েকে কি করেছিস? আমি দাঁড়িয়ে পড়লাম। আমি আমি জানি না, ও চলে গেছে। তিনি আমার কলার ধরতে গেলেন, কিন্তু পুলিশ আটকালো। বাবা কাঁদতে কাঁদতে বললেন, আমার মেয়ে কখনো পালায় না, ও খুব শক্ত মেয়ে, কিন্তু ভয় পেলে চুপ হয়ে যায়। এ কথাটা আমার বুকের ভেতর ঢুকে গেল। ভয় পেলে চুপ হয়ে যায়। হঠাৎ আমার মনে পড়ল মীরার শেষ দৃষ্টি, ভয় কিন্তু নীরব। ঠিক তখনই থানায় একটা রিপোর্ট এলো। অফিসার সেটা পড়ে মুখ শক্ত করলেন। স্টোররুম থেকে কিছু ফরেনসিক প্রমাণ পাওয়া গেছে। আমি কেঁপে উঠলাম। কি প্রমাণ? অফিসার ধীরে বললেন, রক্তের দাগ নেই, কিন্তু দরজার ভেতরে লক ভাঙার চিহ্ন আছে। মনে হচ্ছে কেউ জোর করে বেরিয়েছে। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। আমি ফিসফিস করে বললাম, মানে? ও নিজে বেরিয়েছে? অফিসার বললেন, সম্ভবত। কিন্তু তার চোখে সন্দেহ ছিল। ঠিক তখনই বাইরে থেকে একজন কনস্টেবল দৌড়ে এসে বললেন, স্যার, হাসপাতাল থেকে খবর এসেছে, রোগী এখন জ্ঞান ফিরে পেয়েছে। কিন্তু কিন্তু কি? তিনি কারো নাম বলছেন না, শুধু বারবার বলছেন, আমি নিরাপদ না। আমি চুপ করে রইলাম। আমার ভেতরটা ধীরে ধীরে ভেঙে যেতে লাগলো। হাসপাতালের কেবিনের বাইরে দাঁড়িয়ে আমার বুকের ভেতরটা অদ্ভুতভাবে ধুকপুক করছিল। কয়েকদিন আগেও আমি বিশ্বাস করতাম সংসারে যা কিছু হচ্ছে সব মীরার দোষ। কিন্তু এখন মনে হচ্ছে আমি যেন ধীরে ধীরে নিজেরই তৈরি একটা অন্ধকার গর্তে ডুবে যাচ্ছি। পুলিশ আপাতত আমাকে গ্রেফতার করেনি, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শহর ছাড়তে নিষেধ করেছে। আমি কাচের ফাঁক দিয়ে মীরাকে দেখছিলাম। সে ছেলেকে বুকে জড়িয়ে ধরে বসে আছে। এতদিন পর প্রথমবার আমি বুঝতে পারলাম, এই মেয়েটা শুধু আমার স্ত্রী না, সে একটা মানুষও, যার ভয় আছে, কষ্ট আছে, অপমান বোধ আছে। ঠিক তখনই ভেতর থেকে মীরার বাবা বেরিয়ে এলেন। আমাকে দেখে তার চোখ লাল হয়ে উঠল। তোমার সাথে আমার কোনো কথা নেই, তিনি ঠান্ডা গলায় বললেন। আমি মাথা নিচু করে বললাম, চাচা, আমি ভুল করেছি। তিনি তিক্ত হাসলেন। ভুল? ভুল আর অত্যাচার এক জিনিস না বাবা। আমার মেয়ে ছোটবেলা থেকেই একটু চুপচাপ ছিল, কষ্ট পেলেও কাউকে কিছু বলতো না। সেই সুযোগটাই তোরা নিয়েছিস। আমি কোনো উত্তর দিতে পারলাম না। ঠিক তখনই ডাক্তার এসে জানালেন, মীরা মানসিকভাবে এখনও আতঙ্কের মধ্যে আছে। রাতে ঘুমের মধ্যে চিৎকার করেছে। ডাক্তার বললেন, ও ট্রমার অনেক গভীর। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, উনি বারবার বলছেন ওরা আমার ছেলেকেও আমার মতো বানিয়ে ফেলবে। আমার বুক মোচড় দিয়ে উঠল। আমি ধীরে ধীরে হাসপাতালের কেবিনে ঢুকলাম। মীরা আমাকে দেখে ছেলেকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আমি কাপা গলায় বললাম, আমি তোমাকে নিতে আসিনি, শুধু একটা কথা বলতে এসেছি। মীরা চুপ। আমি বুঝতে পারিনি আমি এতটা ভুল করছি। সে ধীরে ধীরে আমার দিকে তাকালো, চোখ দুটো ফোলা, ক্লান্ত। তুমি বুঝতে চাওনি, সে ফিসফিস করে বলল, কারণ তোমার কাছে তোমার মায়ের কথা সবসময় সত্যি ছিল। আমি শুধু এ বাড়ির একটা মানুষ ছিলাম, যার কোনো অনুভূতির দাম নেই। আমার গলা শুকিয়ে গেল। আমি কিছু বলতে যাচ্ছিলাম, তখনই মা কেবিনে ঢুকে পড়লেন। ও, খুব সুন্দর নাটক চলছে দেখি। মায়ের কণ্ঠে ঘৃণা ঝরছিল। একটা মেয়ে নিজের সংসার ভাঙছে, আর সবাই ওকেই সাদী বানাচ্ছে। মীরা ভয়ে কেঁপে উঠল। আমার ছেলে কান্না শুরু করলো। হঠাৎ আমি প্রথমবারের মতো চিৎকার করে উঠলাম, মা, যথেষ্ট। পুরো কেবিন নিস্তব্ধ হয়ে গেল। মা অবিশ্বাসের চোখে আমার দিকে তাকালেন। তুই তুই আমার সাথে এইভাবে কথা বলছিস? আমি ধীরে বললাম, কারণ আমি আজ বুঝতে পারছি এতদিন আমি ভুল মানুষকে কষ্ট দিয়েছি। মায়ের মুখ কাঁপছিল রাগে। এই মেয়েটা তোর মাথা খেয়ে ফেলেছে। আমি শান্ত গলায় বললাম, না মা, এতদিন আমি নিজের মাথা নিজেই বন্ধ করে রেখেছিলাম। মা রাগে কাঁপতে কাঁপতে বেরিয়ে গেলেন। আর মীরা, সে শুধু নিঃশব্দে কাঁদছিল। ঠিক তখনই পুলিশ অফিসার কেবিনে ঢুকলেন। তার হাতে একটা ফাইল। তিনি গম্ভীর গলায় বললেন, মিস্টার রাহাত, তদন্তে নতুন তথ্য পাওয়া গেছে। আমার বুক ধক করে উঠল। কি তথ্য? অফিসার ধীরে বললেন, আপনার বাড়ির স্টোররুমে আগে থেকেও কাউকে আটকে রাখার প্রমাণ পাওয়া গেছে।
পুলিশ অফিসারের কথাটা শুনে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আগেও কাউকে আটকে রাখা হয়েছিল মানে? অফিসার ফাইল খুলে বললেন, স্টোররুমের ভেতরের দেয়ালে পুরনো আঁচলের দাগ পাওয়া গেছে। আর পাশের বাড়ির একজন বৃদ্ধা জানিয়েছেন, বহু বছর আগে আপনার বাবাকেও নাকি মাঝে মাঝে ওই ঘরে আটকে রাখা হতো। আমি হতভম্ব হয়ে গেলাম। আমার বাবা আমার বাবা মারা গেছেন প্রায় ৮ বছর আগে। ছোটবেলা থেকে দেখেছি তিনি সবসময় চুপচাপ থাকতেন। মায়ের সামনে কখনো জোরে কথা বলতেন না। হঠাৎ অনেক পুরনো দৃশ্য চোখের সামনে ভেসে উঠতে লাগলো। একদিন রাতে আমি ছোট ছিলাম, বাবাকে খুঁজে পাচ্ছিলাম না। পরে দেখেছিলাম তিনি স্টোররুম থেকে বের হচ্ছেন। মা তখন বলেছিলেন, তোর বাবার একটু মাথা গরম মানুষ, নিজে থেকে গিয়ে বসেছিল। আমি তখন বিশ্বাস করেছিলাম। আজ প্রথমবার মনে হলো সেটা কি সত্যি ছিল। আমার বুকের ভেতর কেমন যেন ভারী হয়ে উঠল। অফিসার আবার বললেন, আপনার মা খুব নিয়ন্ত্রণমূলক আচরণ করেন বলে কয়েকজন প্রতিবেশী জানিয়েছেন। আমি ধীরে ধীরে চেয়ারে বসে পড়লাম। মানে, এতদিন ধরে যা স্বাভাবিক ভেবেছি সেটা কি আসলে স্বাভাবিক ছিল না? ঠিক তখনই হাসপাতাল থেকে ফোন এলো। মীরা নেই। আমি দৌড়ে হাসপাতালে পৌঁছালাম। কেবিন খালি। বেডের ওপর শুধু একটা চিঠি। কাপা হাতে সেটা খুললাম। আমি আর কাউকে ভয় পেয়ে বাঁচতে চাই না। আমার ছেলেকে এমন পরিবেশে বড় করতে পারবো না যেখানে অপমানকে শিক্ষা বলা হয়। তুমি যদি সত্যি বদলাতে চাও তাহলে প্রথমে নিজের ভেতরের মানুষটার মুখোমুখি হও। আমার চোখ ঝাপসা হয়ে গেল। মীরার বাবা বললেন, আমি মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। ও আর কখনোই ওই বাড়িতে ফিরবে না। আমার ছেলে আমার দিকে তাকিয়েছিল। তার চোখে ভয় নেই এবার, শুধু দূরত্ব। আমি বুঝতে পারলাম আমি শুধু আমার স্ত্রীকে না, নিজের সন্তানকেও হারিয়ে ফেলছি। সেদিন রাতে আমি বাড়ি ফিরলাম। পুরো বাড়ি অন্ধকার। মায়ের ড্রয়িং রুমে বসেছিলেন। তিনি ঠান্ডা গলায় বললেন, ও চলে গেছে? আমি ধীরে মাথা নেড়ে বললাম, হ্যাঁ। মা তাচ্ছিলের হাসি দিলেন, ভালোই হয়েছে। ওই মেয়ের জন্য তুই নিজের মাকেও ভুলে গেলি। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, বাবাও কি এমনই ছিল মা? মায়ের মুখের রং বদলে গেল। মানে, আপনি কি বাবাকে ওই স্টোররুমে আটকে রাখতেন? ঘর নিস্তব্ধ। কয়েক সেকেন্ড পরে মা কাপা গলায় বললেন, সংসার ঠিক রাখতে মাঝে মাঝে কঠোর হতে হয়। আমার বুকের ভেতরটা ধসে পড়ল। ঠিক তখনই আমি বুঝলাম আমি অজান্তেই আমার বাবার জীবনটাই আবার পুনরাবৃত্তি করছিলাম। আর সেই চক্রটা আজ আমার ছেলের জীবনে শুরু হয়ে যাচ্ছিল। সেই রাতটা আমি এক মুহূর্ত ঘুমাতে পারিনি। ড্রয়িং রুমের অন্ধকারে বসে শুধু একটা কথায় মাথার ভেতর ঘুরছিল, আমি ঠিক কখন এমন মানুষ হয়ে গেলাম? ছোটবেলায় আমি বাবাকে দুর্বল ভাবতাম। মনে হতো তিনি কেন মায়ের সামনে কখনো প্রতিবাদ করেন না, কেন সবসময় চুপ করে থাকেন। আজ বুঝতে পারলাম তিনি দুর্বল ছিলেন না, তিনি ভেঙে গিয়েছিলেন। আর আমি সেই ভাঙা মানুষটার কষ্ট না বুঝিয়ে উল্টো সেই একই অত্যাচারের অংশ হয়ে গিয়েছিলাম। ভোরের দিকে আমি স্টোররুমটার সামনে গিয়ে দাঁড়ালাম। ভাঙা গ্রিল দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে। ধুলোমাখা মেঝেতে এখনো মীরার শাড়ির ছেঁড়া আঁচলের ছোট্ট অংশটা পড়ে আছে। আমি ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। হঠাৎ চোখে পড়ল দেয়ালের কোণে আঁচড় কাটা কিছু দাগ। কাছে গিয়ে দেখি কাপা হাতে কেউ একসময় দেয়ালে লিখেছিল, মানুষকে ভয় দেখিয়ে কখনো ভালোবাসা পাওয়া যায় না। আমার বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। এটা বাবার হাতের লেখা। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। মেঝেতে বসে শিশুর মতো কাঁদতে শুরু করলাম। সেদিন সকালে আমি একটা সিদ্ধান্ত নিলাম। প্রথমবারের মতো মায়ের বিরুদ্ধে দাঁড়ালাম। আমি মাকে বললাম, এই বাড়ি আমি বিক্রি করে দেব। মা হতভম্ব হয়ে গেলেন, তুই পাগল হয়েছিস? আমি শান্ত গলায় বললাম, এবারে প্রতিটা দেয়ালে ভয় জমে আছে। আমি চাই না আমার ছেলে এই পরিবেশে বড় হোক। মা চিৎকার করতে লাগলেন, কাঁদলেন, অভিশাপ দিলেন। কিন্তু এবার আমি থামিনি। কয়েকদিন পরে আমি দিনাজপুর গেলাম। মীরাদের ছোট্ট বাড়িটার সামনে দাঁড়িয়ে আমার হাত কাঁপছিল। দরজা খুললেন মীরার বাবা। আমাকে দেখেই তার মুখ শক্ত হয়ে গেল। আমি মাথা নিচু করে বললাম, আমি মীরার সাথে একবার কথা বলতে চাই। অনেকক্ষণ পরে মীরা উঠানে এলো। সাদামাটা একটা শাড়ি, ক্লান্ত মুখ, কিন্তু তার চোখে এখন আগের সে ভয় নেই। আমি ধীরে বললাম, আমি জানি ক্ষমা চাওয়ার অধিকারও হয়তো হারিয়েছি, তবুও বলছি আমি সত্যি দুঃখিত। মীরা চুপচাপ শুনছিল। আমি কাপা গলায় বললাম, আমি ছোটবেলা থেকে যা দেখে বড় হয়েছি সেটাকে স্বাভাবিক ভেবেছিলাম।
কিন্তু তোমাকে হারানোর পর বুঝলাম ভালোবাসা আর নিয়ন্ত্রণ এক জিনিস না। মীরার চোখ ভিজে উঠল। আমি আরও বললাম, তুমি যদি কখনো ফিরতে না চাও, আমি জোর করব না। শুধু একটা সুযোগ চাই, আমার ছেলের বাবা হিসেবে ঠিক মানুষটা হতে। অনেকক্ষণ নীরবতার পরে মীরা ধীরে বলল, মানুষ ভুল করতেই পারে, কিন্তু সবাই নিজের ভুল স্বীকার করার সাহস পায় না। আমার বুক ধক করে উঠল। মীরা সরাসরি ক্ষমা করেনি, কিন্তু প্রথমবারের মতো আমার মনে হলো হয়তো এখনও সব শেষ হয়ে যায়নি। 1 বছর পরে আমি এখন ঢাকার এক ছোট্ট ফ্ল্যাটে থাকি। নিয়মিত কাউন্সিলিং করি, রাগ নিয়ন্ত্রণ শেখার চেষ্টা করছি। মা গ্রামের বাড়িতে এক আত্মীয়ের সঙ্গে থাকেন। আমাদের সম্পর্ক আছে, কিন্তু আগের মতো না। আর মীরা, সে এখনও পুরোপুরি আমার কাছে ফিরে আসেনি। তবে প্রতি শুক্রবার আমি দিনাজপুর যাই, ছেলেকে নিয়ে পার্কে ঘুরি, গল্প করি। আজ আমার ছেলে ঘুমানোর আগে আমাকে জড়িয়ে ধরে বলল, আব্বু, তুমি এখন আর রাগ করো না কেন? আমি ওকে বুকে টেনে নিয়ে ধীরে বললাম, কারণ আমি চাই না তুমি কখনো কাউকে ভয় পেয়ে ভালোবাসো। সমাপ্ত। লেখকের ছোট্ট বার্তা। অনেক সময় আমরা পরিবার, সম্মান বা শিক্ষা দেওয়ার নামে এমন কিছু করে ফেলি যা ধীরে ধীরে একটা মানুষের মন ভেঙে দেয়। শারীরিক আঘাতের মতো মানসিক আঘাতও ভয়ঙ্কর হতে পারে। ভালোবাসা কখনো ভয় দিয়ে টিকে থাকে না। সম্মান আদায় করা যায় না, সম্মান অর্জন করতে হয়। ধন্যবাদ গল্পটির সাথে থাকার জন্য।